শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এ পর্বে। প্লাস্টিক ও সিনথেটিকের বিকল্প হিসেবে বাড়ছে পাটজাত পণ্যের চাহিদা, বিশ্বে নতুন নতুন বাজার সৃষ্টিতে তৎপর সরকার। চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে নির্মিত হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, 60% কাজ সম্পন্ন। করোনা মহামারীর কারণে বিশ্ব পর্যটন শিল্পের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩,০০০ কোটি ডলারে। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। বিশ্বে প্লাস্টিক ও সিনথেটিকের বিকল্প হিসেবে বাড়ছে পাটজাত পণ্যের চাহিদা। সে চাহিদা বিবেচনায় বিশ্বব্যাপী পাটজাত পণ্যের বাজার সৃষ্টিতে দৃষ্টিনন্দন ২৮২ প্রকারের পাট পণ্যকে বহুমুখী পাট পণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন ঘোষণার ফলে সৃষ্টি হবে নতুন নতুন উদ্যোক্তার, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। বিশ্বব্যাপী বছরে প্রায় ১ ট্রিলিয়ন টন পলিথিন ব্যবহার করা হয়, যার ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে মানুষ ছাড়াও বিপুল সংখ্যক স্থল ও জলজ প্রাণী। উন্নত দেশগুলোতে পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিক ও সিনথেটিক ব্যাগসহ বিভিন্ন পণ্য ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করায় মানুষ এখন ঝুঁকে পড়ছে প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি পণ্য ব্যবহারের দিকে। এক্ষেত্রে পরিবেশ বান্ধব পাট পণ্যই হয়ে উঠছে ক্ষতিকর এসব পলিথিনের বিকল্প অবলম্বন। দেশের কৃষি ও বাণিজ্যের ভারসাম্য রক্ষা করে ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা বিবেচনা করে পাট পণ্যের উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বাংলাদেশ। সে চাহিদা বিবেচনায় বিশ্বব্যাপী পাটজাত পণ্যের বাজার সৃষ্টিতে দৃষ্টিনন্দন ২৮২ প্রকারের পাট পণ্যকে বহুমুখী পাট পণ্য হিসেবে ঘোষণা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশের পাট খাত। অচিরেই আমরা একটা বড় মার্কেটে আমরা পরিণত হব এবং পাট পণ্য এবার কিন্তু গ্রোথ আমাদের 50% গ্রোথ অলরেডি হয়ে গেছে। আর এই পাট পণ্যগুলি ভ্যালু এডিশন কিন্তু ১০০ থেকে ৫০০% মধ্যে ভ্যালু এডিশন আছে এখানে। সুতরাং এই ভ্যালু এডিশন যদি আমরা করতে পারি, পাট পণ্যকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যারা উদ্যোক্তা তার বেশিরভাগই কিন্তু ফিমেল তারা, এবং তাদেরকে আমরা এই সহযোগিতা করার চেষ্টা করছি কিভাবে তারা বিভিন্ন জায়গায় মেলাতে যাবে, কম রেটে যাতে করতে পারে সেখানে আমরা কিছুটা সাবসিডি সরকার থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা এমবেসিগুলিকে দায়িত্ব দিয়েছি যে যেখানে হারানো মার্কেট চলে গেছে, যারা যে সমস্ত দেশ প্লাস্টিক বর্জন করছে সেখানে যাতে প্লাস্টিকের পরিবর্তে আমাদের পাটের পণ্য ব্যবহার করা যায় সেই ধরনের তারা যেন উদ্যোগ নেয়। ২০২০-২০২১ অর্থ বছরের প্রথম ৪ মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৪৩ কোটি ৮৭ লাখ ডলার। চামড়াকে ছাড়িয়ে দেশের রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এখন পশ্চিমা বিশ্বের গাড়ি নির্মাণ, পেপার অ্যান্ড পাল্প, জিও টেক্সটাইল, হেলথ কেয়ার, ফুটওয়্যার, উড়োজাহাজ, কম্পিউটারের বাড়ি তৈরি, ইলেকট্রনিক্স, মেরিন ও স্পোর্টস শিল্পে ব্যবহৃত হচ্ছে। পাটের তন্তু দিয়ে বিশ্ববিখ্যাত বিএমডব্লিউর মতো গাড়ির ড্যাশবোর্ড তৈরিতে কাজে লাগছে এবং ব্রিটিশ রাজপরিবারও পাটের তৈরি জিনিসপত্র তারা ব্যবহার করছেন। ব্রিটেনে হ্যারডসের মতো নাম করা ব্র্যান্ড শপে আমাদের পাটের তৈরি পণ্য তারা সেল করছেন, প্রদর্শন করছেন। সেই পণ্য রপ্তানি যারা করবেন তাদের জন্য সরকার ২০% হারে নগদ উৎসাহ প্রণোদনা দিচ্ছেন। অর্থাৎ তারা যদি $১,০০,০০০ পণ্য যদি রপ্তানি করে থাকেন তাহলে তার 20% হচ্ছে $২০,০০০। সে $২০,০০০ সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা তারা উৎসাহ প্রণোদনা হিসেবে পাবেন। আমরা পাট ও পাট জাতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রায় 40% প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি এবং আমরা আশা করছি যে এই বছর শেষে হয়তো আমরা $1 বিলিয়ন তো ছাড়িয়ে যাবেই, আমরা হয়তো $1.25 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে আমাদের এই পাট এবং পাট জাতীয় পণ্য রপ্তানি থেকে।
দৃষ্টিনন্দন পাটজাত পণ্যের উৎপাদন ও পৃথিবীর বিভিন্ন দেশে বহুমুখী পাট পণ্যের রপ্তানিতে কাজ করছে প্রায় ৭০০ উদ্যোক্তা। স্থানীয় বাজারের পাশাপাশি পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনা প্রদান ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করা, নতুন নতুন পাটজাত পণ্য উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করা হলে আগামী ৫ বছরে এই খাতে রপ্তানি আয় $৫ বিলিয়ন ছাড়িয়ে যাওয়া সম্ভব। ২৮২টি পাট পণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমাদের সুবিধা হবে অনেক, দেশে এবং বিদেশের বাজারে। আমাদের সরকারি প্রণোদনা পাওয়ার কারণে উদ্যোক্তারা উৎসাহ পাবে। নতুন নতুন পণ্যের উদ্ভাবন হবে, নতুন বাজারের সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে। এটা দেশের অর্থনীতিতে অবশ্যই একটা বিরাট অবদান রাখবে। বিশ্লেষকরা বলছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান ভালো, তাই উৎপাদিত পাট পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করতে পারে আরও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করে পাট পণ্যের চাহিদা যেমন বাড়ানো যায়, তেমনি রপ্তানি বাড়াতে প্রয়োজন দেশে বিদেশে মেলার আয়োজন করা। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি আনতে কর্ণফুলী নদীর পার ঘেঁষে নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। ইতিমধ্যে শেষ হয়েছে এ প্রকল্পের ৬০% কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জট কমে আসার পাশাপাশি গতি আসবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির প্রায় ৯২% হয়ে থাকে, আর সমুদ্রপথে কন্টেইনার পরিবহনের ৯৮% আনা নেয়া করা হয় এই বন্দর দিয়ে। প্রতিবছর গড়ে প্রায় ১২% হারে বাড়ছে কার্গো কন্টেইনারের হ্যান্ডেলিং। তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। এমন বাস্তবতায় বন্দরে জাহাজ ও কন্টেইনারের বাড়তি চাপ সামাল দিতে কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে ৩২ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে থাকবে ৪টি জেটি। এর মধ্যে ৬০০ মিটার লম্বা ৩টি জেটিতে একসঙ্গে ৩টি কন্টেইনারবাহী জাহাজ বার্থিং করা সম্ভব হবে। টার্মিনাল এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। পাশাপাশি সেখানে তেল খালাসের জন্য ২২০ মিটার লম্বা একটি ডলফিন জেটিও নির্মিত হচ্ছে। জেটির পেছনে ৩২ একর জমিতে তৈরি হবে টার্মিনাল সহ আনুষঙ্গিক সুবিধা। আর এই টার্মিনালের মাধ্যমে বছরে প্রায় ৪.৫ লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো TCBতে কন্টেইনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারবো। এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো এবং এই ৩টি জেটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও এক ধাপ বাড়বে। করোনার ধাক্কা কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই টার্মিনাল নির্মাণের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে প্রায় ২০০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে ৬০%। ২০২১ সালের জুনের মধ্যে টার্মিনালটি চালুর কথা রয়েছে। এই প্রকল্পের অধীনে ৩টি প্যানামেক্স জাহাজের বার্থিং সুবিধা সহ ৬০০ মিটার জেটি নির্মাণ করা হবে। এছাড়া ২১০ মিটার ডলফিন জেটি নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পের ৬০% কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। ফ্লাইওভারটি সহ নবনির্মিত এয়ারপোর্ট রোডটি আমরা খুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এভাবে কার্যক্রম অব্যাহত রাখতে পারলে আগামী বছর জুন ২০২১ সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন এই কন্টেইনার টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, একই সাথে বাড়বে ব্যবসা বাণিজ্যের গতি। পতেঙ্গার নতুন টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো দ্রুত নির্মাণের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দরের যে সংকটগুলি আছে সেই সংকটগুলি সম্পন্ন করার জন্য এবং চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মনে করি পতেঙ্গা টার্মিনাল জেটি নির্মাণের সাথে সাথে অন্যান্য যে ইকুইপমেন্টগুলি আছে সেগুলিও যেন সাথে সাথে সংগ্রহ করে পূর্ণাঙ্গভাবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু করা হয়। তার মাধ্যমে
আমাদের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের ও সেই গতিতে যদি এগিয়ে যায় তাহলে আমাদের অর্থনীতিতে একটা সুফল বয়ে আনবে। পতেঙ্গা টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এতে তো সন্দেহ হয় না, এটাতে আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু হলে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও গতিশীলতা বাড়বে। একই সঙ্গে নতুন মাত্রা যোগ করবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। টার্মিনালটি থেকে খুব কম সময়ে আউটার রিং রোড হয়ে কন্টেইনার গন্তব্যে পৌঁছতে পারবে। টার্মিনালের সঙ্গে রেল লাইন সংযোগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সব শেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায় ডিএসসি এক্স সূচকটি বিগত দিনের নিম্নমুখী প্রবণতাকে কাটিয়ে উঠে সাইডওয়েজ প্রবণতায় প্রবেশ করেছে। এ অবস্থায় সূচকটি নিম্নমুখী প্রবণতা অব্যাহত রেখে ৪,৮৩৩ পয়েন্ট ক্রস করলে তা ৪,৭১৭ পয়েন্টে স্পর্শ করার সম্ভাবনা আছে। আর ব্যাকটেস্ট করে ৪,৯৫৮ পয়েন্টকে ক্রস করে ঊর্ধ্বমুখী প্রবণতায় গেলে সূচকটি বেড়ে ৫,১০৭ পয়েন্টে স্পর্শ করার ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। গত সপ্তাহে ডিএসসি এক্স সূচকটি সর্বনিম্ন স্পর্শ করে ৪,৮৬৫ এবং সর্বোচ্চ স্পর্শ করে ৪,৯২১ পয়েন্ট। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের অবস্থা। এক নজরে দেখলেই বোঝা যায় বেশ কয়েক সপ্তাহ জুড়ে সূচকটি সাইডওয়েজ চলছে এবং কোনো ট্রেন্ডে প্রবেশ করতে পারছে না। তবে সূচকটি ১৩,৮০৮ পয়েন্টে ব্যাকটেস্ট করে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে ৪,১১৯ পয়েন্ট স্পর্শ করলে ধারণা করা যায় সিএসসি সূচকটি ১৪,৬০৭ পয়েন্টে স্পর্শ করার সম্ভাবনা বেশি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ স্পর্শ করে ১৪,১৩৩ এবং সর্বনিম্ন ১৩,৯২১ পয়েন্ট। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্সটি। খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সূচকটি কোনো ট্রেন্ডে নেই, এটি সাইডওয়েজ মার্কেট। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ স্পর্শ করে ১৩,৮৭২ পয়েন্ট এবং সর্বনিম্ন ১৩,৮১৪ পয়েন্ট। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স। এক নজরে দেখলেই বোঝা যায় সূচকটি শক্ত সাইডওয়েজ প্রবণতা ভেঙে ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৩৩,৭০৯ পয়েন্ট এবং সর্বনিম্ন ৩৩,৭০৬ পয়েন্ট স্পর্শ করেছে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বরাবরের মতোই সাইডওয়েজ প্রবণতায় দেখা যাচ্ছে সূচকটিকে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৪৩,৯৮৭ পয়েন্ট স্পর্শ করে এবং সর্বনিম্ন ৪৩,৮২৯ পয়েন্ট। পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী আসার আগে কোন কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া জরুরি? চলুন দর্শক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের মুখেই শুনে আসি নানা দিক নির্দেশনার কথা। ক্যাপিটাল মার্কেট বিষয়টি একটি টেকনিক্যাল বিষয়। এই বিষয়টিতে সম্যক জ্ঞান না থাকলে এই বিষয়ে আসাটা একটু ঝুঁকিপূর্ণ। আমাদের উচিত হবে ক্যাপিটাল মার্কেটে যে প্রোডাক্ট আছে, যে ধরনের বিষয় নিয়ে ক্যাপিটাল মার্কেটের ডিলিং হয়, সেগুলোর সাথে পরিচিত হওয়া, সেগুলোর সাথে পরিচিত হয়ে সেগুলার ভালো দিক, খারাপ দিক, কোন দিকে কিভাবে বিনিয়োগ করে রিটার্ন ভালো পাওয়া যায় এই সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তারপরে এখানে নিজের কষ্টের সঞ্চয় নিয়ে বিনিয়োগ করতে আসা। আমরা এই জন্য বিনিয়োগের ক প্রোগ্রাম চালু করেছি। আমাদের দুইটা প্রতিষ্ঠান আছে, একটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেট। এই দুইটি প্রতিষ্ঠানই বর্তমানে তাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা বিনিয়োগকারী তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রদান করছে এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষা এখন কোভিড চলাকালীন সময়ে অনলাইনে চালু আছে। আমরা আশা করব যে আমাদের যারা বিনিয়োগকারী তারা এই ধরনের বিনিয়োগে শিক্ষা জ্ঞান লাভ করেই বিনিয়োগ করবেন এবং যদি কখনো তারা মনে করেন যে তাদের জ্ঞানের ভাণ্ডার এখনও পরিপূর্ণ হয়নি, তাহলে তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, যে এই ক্ষেত্রে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা বুঝে শুনে তাদের ফান্ডগুলোকে পোর্টফোলিও ম্যানেজ করবে। এর মাধ্যমে এই ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের যে দ্বার সেটা সকলের জন্যই উন্মুক্ত এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমরা সবাইকে অনুরোধ করব, না বুঝে না শুনে কারোর কথায় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে না যাওয়াটাই ঠিক সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করি। দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার।
প্রবাসীদের পাঠানো টাকায় নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র 12 দিনে দেশে এসেছে $1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিটেন্স। অর্থনীতিবিদদের মতে রেমিটেন্সের এই গতি ধরে রাখতে প্রয়োজন নতুন নতুন শ্রমবাজার তৈরির দিকে নজর দেওয়া। করোনা ভাইরাসের চলমান সংকটের মাঝেও দেশে প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে চলতি মাসের 12 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $1.066 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 8,954 কোটি টাকারও বেশি। দেশের ইতিহাসে একক মাসের মাত্র 12 দিনে এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এখনকার মতো সিঙ্গুলারলি ক্রেডিটটা দিতে হবে রেমিটেন্সের উপরে, অর্থাৎ বিদেশ থেকে যারা টাকা পাঠায়। আমি মনে করি যে বিশেষ করে মিডল ইস্টে এবং অন্যান্য যেখানে যেখানে বাঙালি বেশি শ্রমিক, সেখানে দূতাবাসের মাধ্যমে তাদের খবর নেওয়া, তাদের চেষ্টা করতে হবে যে অন্যান্য কোন কোন কোম্পানি লোকাল ওখানকার সেখানে তাদের একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহী করতে গত বছর 2% প্রণোদনা ঘোষণার পর থেকেই দেশে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার তৈরিতে সরকারের নানামুখী উদ্যোগ এক্ষেত্রে আশার আলো যোগাচ্ছে। কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি যে যারা বিদেশ থেকে অর্থ দেশে প্রেরণ করছেন তারা ফর্মাল চ্যানেলগুলো ব্যবহার করে অর্থ প্রেরণ করছেন। সুতরাং কোভিড পরবর্তীতে পরিস্থিতিতেও এই ফর্মাল চ্যানেলগুলো ব্যবহার করেই যারা প্রবাসী আছেন তারা যেন তাদের আয়টা দেশে পাঠাতে পারেন সেদিকে নজর রাখা প্রয়োজন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে এবং এক্ষেত্রে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বিদেশে আসলে আয়ের সমতা এবং আমাদের শ্রমিক যারা কাজ করছেন তাদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করার জন্য কিন্তু সরকারকে পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য মতে 2019-20 অর্থবছরে প্রবাসীরা মোট 1,820 কোটি 49 লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিটেন্স দেশে আসেনি। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। 2021 সালে গিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে বৈশ্বিক পর্যটন শিল্প। সম্প্রতি বিশ্ব পর্যটন সংস্থার এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2019 সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম 8 মাসে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক চলাচল কমেছে 70%। এ সময় পর্যটন শিল্পে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে $73,000 কোটি। নোভেল করোনা ভাইরাস মহামারী বৈশ্বিক পর্যটন শিল্পে রীতিমতো ধস নামিয়েছে। বিশ্বজুড়ে পর্যটকদের চলাচল অন্তত 70% কমিয়ে দিয়েছে। চলতি বছর জুড়ে মন্দাভাব বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। 2021 সালে গিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে বৈশ্বিক পর্যটন শিল্প। সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন WTOর এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। চলতি বছরের প্রথম 8 মাসে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক চলাচলের তথ্য বিশ্লেষণ করে WTO বলছে 2019 সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম 8 মাসে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক চলাচল কমেছে প্রায় 70 কোটি। শতাংশের হিসেবে তা 70 ভাগ। এ সময় পর্যটন শিল্পে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে $73,000 কোটি। এ সময় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর পর্যটক চলাচল সবচেয়ে বেশি 79% কমেছে। ইউরোপ এবং উত্তর আমেরিকায় কমেছে যথাক্রমে 68 ও 65%। একই সময়ে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোয় 69% কম পর্যটক ভ্রমণ করেছে। WTOর প্রতিবেদনে আরও বলা হয়েছে 2020 সাল জুড়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক চলাচল আগের বছরের তুলনায় 70% কম হতে পারে। ফলে বৈশ্বিক পর্যটন শিল্পে 2020 সাল হবে লোকসানের বছর। 2021 সালে গিয়ে বিশ্বজুড়ে পর্যটক চলাচলে গতি ফিরতে শুরু করবে। এর আগে 2019 সালে আন্তর্জাতিক পর্যায়ে পর্যটক চলাচলে 4% প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। এ সময় বিশ্বে 150 কোটি পর্যটক ভ্রমণ করেছে। বছর জুড়ে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে ছিল যথাক্রমে ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্র।
বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার জের ধরে সর্বশেষ 2009 সালে পর্যটক চলাচলে মন্দাভাব দেখা গিয়েছিল। এরপর চলতি বছর করোনা মহামারীর কারণে বৈশ্বিক পর্যটক চলাচলে ফের মন্দাভাব ফিরে আসছে। আমাদের সবশেষ আয়োজন অর্থনীতির খোঁজ খবর, আর তা দেখার আগে বিদায় নিচ্ছে আমি তানভীর আলী। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 1 ও 2 নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে পদ্মা সেতুর 38তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হল সেতুর 5700 মিটার। 38তম স্প্যানটি বসানোর ফলে সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র 3টি স্প্যান বাকি রইল। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বিজয় দিবসের আগেই বাকি 3টি স্প্যান বসানো হবে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুতে 42টি খুঁটির ওপর বসানো হবে মোট 41টি স্প্যান। তাঁত শিল্পের উন্নয়ন ও তাঁতিদের জীবনমান উন্নয়নে নতুন নীতিমালা করবে সরকার। রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত জাতীয় তাঁত নীতিমালা বিষয়ক এক কর্মশালায় বস্ত্র ও পাটমন্ত্রী এ তথ্য জানান। কোনো উদ্যোক্তা যেন ঝরে না পড়ে সেজন্য ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অতি শিগগিরই তাঁত পল্লী করার কথাও জানান বস্ত্র ও পাটমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্পোন্নত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ফসল না হওয়া জমি অধিগ্রহণের মাধ্যমে পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন করে শিল্প কারখানা স্থাপন করা হবে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী।